পশ্চিমবাংলার বাঙালির বা বাংলা ভাষার এরকম দুর্দিন আগে কখনো হয়েছে কি? যে দেশটির স্বাধীনতার জন্যে ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে সবথেকে বেশি রক্ত ঝরিয়েছেন বাঙালিরা, আজ তারাই সবথেকে বেশি আক্রান্ত ভারতের কয়েকটি রাজ্যে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই এখন ভ্রু কুঁচকে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের। ভারতের রাজধানী দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যে। আর হ্যাঁ, এই প্রত্যেকটি রাজ্যেই শাসন ক্ষমতায় কিন্তু বিজেপি, সেই দলটি যারা একসময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা দূরের কথা, তাদের প্রভু বলেই মনে করত। বাংলাভাষীদের নিয়ে যে রাজনীতি করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, তা কিন্তু দিনের আলোর মতোই স্পষ্ট। কেন আপ শাসিত পাঞ্জাব, কংগ্রেস শাসিত কর্ণাটক বা তেলেঙ্গানা, স্ট্যালিনের তামিলনাড়ু, সিপিএমের কেরল বা ওমর আবদুল্লার কাশ্মীরে এই ঘটনা ঘটছে না? বিভিন্ন রাজ্যে খুব গরিব প্রত্যন্ত মানুষ এবং মুসলিমদের উপরেই এই নির্যাতনের ঘটনাগুলো বেশি বেশি করে ঘটছে। আগে দেখো মানুষটা বাংলায় কথা বলেন কিনা, তারপরে যদি দেখা যায় ওই মানুষটি মুসলমান, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। বাংলায় সম্ভবত এই প্রথম একজন বিরোধী নেতা এসেছেন যিনি প্রকাশ্যে বলতে পারেন তারা ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবেন। বলতে পারেন কাশ্মীরের মতো মুসলিম অধ্যুষিত কোনো রাজ্যে হিন্দু বাঙালিদের যাওয়ার দরকার নেই। এই এপিসোডে বাঙালি নির্যাতনের রাজনৈতিক প্রেক্ষাপট খোঁজার চেষ্টা করব। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বাঙালি নির্যাতন বেশি মাত্রায় হচ্ছে তার বিশ্লেষণও করব। এপিসোডটি পুরোটা দেখে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রোহিঙ্গা এই শব্দটি আপনি এখন প্রায় শুনতে পাবেন হিন্দুত্ববাদী মনুবাদী দল বিজেপির কোনো নেতার মুখে বা তার সমর্থকদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। বিজেপির নেতা, তাদের সমর্থক মিডিয়া চ্যানেল এবং পাড়ার অলিগলির বিজেপি দাদাদের কাছে রোহিঙ্গা মানে হলো এক অস্পৃশ্য জাতি। রোহিঙ্গাদের নিয়ে যত মাথা ব্যথা কিন্তু এক এবং একমাত্র বিজেপির সমর্থক ও তাদের নেতামন্ত্রীদেরই। বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ধারণা রোহিঙ্গারা কোটিতে কোটিতে ভারতে এসে ভারতের জনসংখ্যার বিন্যাসটাই পাল্টে দিচ্ছে। বাংলাভাষী হয়েও যেহেতু এরা মুসলমান, সুতরাং রোহিঙ্গা নিয়ে এই যে নানা রকম মিথ তৈরি করা হয় তা হিন্দুত্ববাদী সমর্থকদের কাছে বেশ সত্যি বলে মনে হয়। কিন্তু তাদের কাছে পরিসংখ্যান বা তথ্য চাইলে কিন্তু ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই দিতে পারবেন না। এমনকি ভারত সরকারের তথ্য পরিসংখ্যানেও পাওয়া যাচ্ছে না যে কোটি কোটি রোহিঙ্গা ভারতে ঢুকে পড়ে ভারতের জনবিন্যাস পাল্টে দিচ্ছে। আর সেরকম যদি হয়ও, তাহলে তার দায়িত্ব তো অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর এড়াতে পারে না। বাংলায় কথা বলা অর্থাৎ বাংলাভাষী রোহিঙ্গারা আদতে মায়ানমার বা বার্মার বাসিন্দা। সেই বার্মা যার রাজধানী রেঙ্গুন। ব্রিটিশ আমলের ভারতবর্ষে বাঙালিদের সঙ্গে রেঙ্গুনের একটি বিশেষ সম্পর্ক ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘদিন রেঙ্গুনে ছিলেন, সেখানে বসেই তিনি তার অনেকগুলো উপন্যাসও লিখেছিলেন। রোহিঙ্গা নামক বাঙালি মুসলিমদের আসল সংকট শুরু হয় 2017 সালে। সংকটটা অবশ্য আগে থেকেই ছিল, কারণ বার্মায় বৌদ্ধ ধর্মের মানুষরাই চিরকালই সংখ্যাগুরু। সেখানে রোহিঙ্গাদের উপস্থিতি মাত্র 4 থেকে 7%। মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা বসবাস করেন। 2017 সালে সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়, যাকে জাতিসংঘ জাতিগত নিধনের নথিভুক্ত উদাহরণ হিসেবে অভিহিত করেছিল। গাজায় নেতানিয়াহুর সামরিক বাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করা যেতে পারে রোহিঙ্গাদের উপর মায়ানমারের সামরিক বাহিনীর এই অত্যাচার। বাধ্য হয়েই রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে শুরু করেন। ভারতেও তারা এসেছেন চোরাগোপ্তা পথে। রাষ্ট্রপুঞ্জ রোহিঙ্গা শরণার্থীদের জন্য আলাদাভাবে ভাবনা চিন্তা করতে বাধ্যও হয়েছে। ভারতে নিষেধাজ্ঞা সত্ত্বেও বহু রোহিঙ্গা এখানে উপস্থিত হয়েছেন। সামগ্রিকভাবে শরণার্থী সমস্যা ভারতে চিরকালই রয়েছে।
কখনো মানবিক দৃষ্টিকোণ থেকেও এই সমস্যাকে দেখা হয়েছে, যেমন 1971 সালে। আবার ভোটের রাজনীতির কারণে বহুবার বেছে বেছে দেখা হয়েছে তাদের ধর্ম পরিচয়। আসলে রোহিঙ্গাদের ধর্ম পরিচয় যেহেতু মুসলিম, তাই হিন্দুত্ববাদী বিজেপির কাছে রাজনৈতিক কৌশল হিসেবে এটি একটি খুব লাভজনক বিষয়। বিজেপির আইটি সেলের প্রচারে রোহিঙ্গারা এসে ভারতের ডেমোগ্রাফি বা জনবিন্যাস নষ্ট করে দিচ্ছে বলে বলা হয়ে থাকে। সংখ্যায় হাজার বা লক্ষকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যখন তখন কোটি কোটিতে পরিণত করে দেয়। সম্প্রতি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ভোটের সময়ও এই প্রচারকেই তুঙ্গে নিয়ে গিয়েছিল বিজেপি। সেখানেও রোহিঙ্গা মুসলিমরা নাকি গিয়ে আদিবাসী মেয়েদের বিয়ে করে সব জমি দখল করে নিচ্ছে। পরে অবশ্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের গ্রাউন্ড রিপোর্টিং প্রমাণ করে দেয় এই তথ্য একেবারেই ভিত্তিহীন। ভোটেও গোহারা হারতে হয় বিজেপিকে। কিন্তু এই কাল্পনিক ডেমোগ্রাফি পরিবর্তনের ধুয়ো তোলার ফলেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই ভুরু কুঁচকে যাচ্ছে সেখানকার রাজনৈতিক দলের নেতা এবং বিজেপির এলাকার দাদাদের, সঙ্গে থাকছে পুলিশ প্রশাসনও। তবে এর আরেকটা কারণও হতে পারে বিজেপি নেতাদের মানসিকতা। তা হলো, বহু চেষ্টা করেও নরেন্দ্র মোদী বাংলা বিজয় করতে পারেননি। বাঙালির মন পাওয়ার জন্য তিনি কি না করেছেন। লম্বা দাড়ি রেখে রবীন্দ্রনাথের মতো সাজার চেষ্টা করেছেন, ডেইলি প্যাসেঞ্জারের মতো অসংখ্যবার বাংলায় এসে অজস্র প্রতিশ্রুতি দিয়েছেন, উদ্ভট উচ্চারণে কবিতা বলেছেন, শুভেন্দু অধিকারীর মতো উগ্র এক দলবদলু নেতাকে কাজে লাগিয়ে দিয়েছেন বাঙালির চরিত্র বিরোধী নানা রকম হিংসাত্মক কথাবার্তায়। কিন্তু তাতেও মন পাওয়া যায়নি বাঙালির। মুসলমানদের কথা তো ছেড়েই দিলাম, শিক্ষিত হিন্দুদেরও কাছে টানতে পারেনি তারা। সুতরাং শুধু রোহিঙ্গা কেন, দিল্লিতে বাঙালির অত্যন্ত পুরনো দীর্ঘদিনের মাছের বাজার কেন কালী মন্দিরের পাশে, এই প্রশ্ন তুলে হুমকি দেওয়া হয়েছে। আর এখন রোহিঙ্গা শরণার্থীদের সামনে রেখে শুরু হয়েছে বাংলাভাষীদের উপর অত্যাচারের নতুন পর্ব। এই নতুন পর্বের প্রথম সারিতে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দিল্লির পুলিশ অমিত শাহের মন্ত্রকের অধীন। এই একটি পয়েন্ট মাথায় রাখলেই দিল্লিতে বাঙালি নির্যাতনের এবং হেনস্থার যা ঘটনা ঘটছে তার দায় দায়িত্ব কার, সে উত্তর পেয়ে যাবেন। এখন আবার সেখানে ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি দিল্লিতে কি কি হয়েছে না, এসব ঘটনা সেভাবে আপনি সর্বভারতীয় চ্যানেলগুলিতে খুঁজে পাবেন না। দিল্লির বসন্তকুঞ্জে জয় হিন্দ ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন তাদের বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহ করে ওই এলাকায় কয়েকদিন ধরেই জল এবং বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। ধর্ম পরিচয় মুসলমান, তাই অমিত শাহের পুলিশ কোনো রকম আগাম জানা না দিয়েই ওই কলোনির একটি বাড়িতে চড়াও হয়ে রীতিমতো হাতকড়া পরিয়ে ওই বাড়ির বাসিন্দাকে নিয়ে গেছে থানায়। বাংলায় কথা বললে প্রথমেই সন্দেহ, তারপর ধর্ম পরিচয় জেনে নানান অজুহাতে হেনস্থা এবং নির্যাতন। অথচ এরা পশ্চিমবঙ্গেরই অধিবাসী। পশ্চিমবঙ্গের 26% বেশি মানুষ মুসলিম। তাদের একটি বড় অংশই রোজগারের জন্য ভিন রাজ্যে কাজ করতে যান। আর সেই রাজ্য যদি বিজেপি শাসিত হয় তবে তাদের নিরাপত্তা কোথায়? দিল্লিতেই কাজের জন্য গিয়েছিলেন বীরভূমের কয়েকজন। তাদের 3 জনকে বাংলায় কথা বলার অপরাধে দিল্লি পুলিশ সোজা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তে। হিন্দুত্ববাদী বিজেপির বুলডোজার সংস্কৃতির সঙ্গে এখন জুড়ে গেছে এই পুশব্যাক সংস্কৃতি। শুধুমাত্র সন্দেহের বশে ভারতের নাগরিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তে। অপরাধ একটাই, তার মাতৃভাষা বাংলা এবং ধর্ম ইসলাম। বীরভূমের 7 জন শ্রমিকের একটি দল ওড়িশায় গিয়েছিল কাজের জন্য। ওড়িশায় এখন বিজেপির শাসন, সুতরাং বীরভূমের এই শ্রমিকরা আটক হয়েছেন। এরকম অজস্র উদাহরণ ছড়িয়ে রয়েছে এইসব রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যে যখন অত্যাচার হচ্ছে বাঙালিদের উপরে, তখন পশ্চিমবঙ্গের বাঙালিরা করছেটা কি? কি করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন ভিন রাজ্যের বাঙালিদের নির্যাতনের খবর শুনে। দেরিতে হলেও তার এই প্রতিবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ। সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলিকে দেখা যাচ্ছে দিল্লির বাঙালি মহল্লায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। এই বৃদ্ধ বয়সেও যার সামনের সারিতে রয়েছেন প্রবাসী বাঙালি বৃন্দা কারাত।
কিন্তু এসবের কোনো প্রভাব বিজেপি শাসিত রাজ্যগুলোয় পড়ছে কি? তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে লোকসভায় এবং রাজ্যসভায় বেশ কয়েকজন অবাঙালি সাংসদ পাঠিয়েছে। তাদের মুখে কোনো প্রতিবাদ শোনা গেছে কি? সাধারণভাবে তাদেরও কিন্তু একটা দায় থেকে যায় বাংলা এবং বাঙালির ভালো মন্দ নিয়ে। তা কি তারা পালন করছেন? বাংলার বিখ্যাত চ্যানেলগুলি দেখেছেন এর মধ্যে? কাজী নজরুল ইসলামের কবিতায় যারা কুসুম খুঁজে বেরিয়েছিল তাদের কাছে অবশ্য এ ব্যাপারে কোনো প্রত্যাশা না করাই ভালো। কিন্তু অন্য চ্যানেলগুলোও কি বাঙালিদের এই নির্যাতন নিয়ে গত কদিনে কোনো বিতর্ক সভা করেছে? কটা প্রতিবাদ হয়েছে? মাত্র 2 মাসও হয়নি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছে বাঙালি। একটু হিসাব করে দেখুন তো, কটা সংগঠন এই জন্মদিন পালন করার সময় রবীন্দ্রনাথের ভাষায় যারা কথা বলেন সেই বাঙালিদের নির্যাতন নিয়ে কোনো প্রতিবাদে সোচ্চার হয়েছেন? হিসেব মতো এ রাজ্যেও বাইরে থেকে বহু মানুষ রোজগারের জন্য এসে রয়েছেন। মানে অন্য ভাষাভাষী মানুষ এ রাজ্যে রয়েছেন প্রায় 1.5 কোটি। তার মধ্যে রয়েছেন মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যের মানুষ। বিহারিরা তো আছেন যথেষ্ট বেশি সংখ্যায়। বাঙালিদের হাতে তারা তাদের ভাষা নিয়ে কখনো নির্যাতিত হয়েছেন এমন কোনো খবর আছে কি? বরং উল্টে বলা যায়, খাস কলকাতা শহরে এখন তাদের দাপট দেখতে হচ্ছে বাঙালিকে। আর এই গুটকা সংস্কৃতির পেছনেও মূলত রয়েছে বিজেপি। প্রতিটি ক্রিয়ার কিন্তু প্রতিক্রিয়া আছে। বিহার বিধানসভা ভোটের পর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। বিজেপি কি তাহলে চাইছে পশ্চিমবাংলায় আরও পরিকল্পিতভাবে মেরুকরণ করার? শুধু ধর্মের ভিত্তিতেই নয়, বিভিন্ন ভাষাভাষীর মধ্যেও। রাজনীতির ঘোলা জলে এইভাবেই বাংলা ভাষা এবং বাংলাভাষীদের ফেলে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আপাতত হাওয়া গরম করার দায়িত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেভাবে শুভেন্দু মুসলিম অধ্যুষিত ভারতের কোনো প্রান্তে যেতে হিন্দু বাঙালিদের নিষেধ করছেন, তা শুধু হাস্যকর বলে এড়িয়ে যাওয়ার মতো বিষয় কি? আর তাই রাজনীতির ঘোলা জলে পড়ে আমাদের কি আরও দেখতে হবে মাতৃভাষার এই অপমান? আমরা কি ভুলে যাব হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার? ভিডিওটি ভালো লাগলে এটি পৌঁছে দেবেন আরও বাঙালির কাছে। আমাদের সম্মিলিত প্রতিবাদী কিন্তু পারে এই অশুভ শক্তিকে মুখের মতো জবাব দিতে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।